আমাদের সাথে একটা গণহত্যা ঘটেছে এবং এটার থেকে উৎসারিত যে মুক্তিযুদ্ধের চেতনা এবং সেই মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে আওয়ামী লীগ যা যা করলো, এটা নিয়ে আমরা নিজেদের দেশের মধ্যে অনেক রাজনীতি করলাম, কিন্তু আমরা কিন্তু বৈশ্বিকভাবে আমাদের সাথে যে একটা জেনোসাইড ঘটেছে এটা আমরা এস্টাবলিশ করতে পারিনি। যে জনগণ 5 অগাস্টে এত বড় একটা রায় দিল আওয়ামী লীগের বিরুদ্ধে, আমাকে নাকি ভোট দিয়ে প্রমাণ করতে হবে যে আওয়ামী লীগকে আমরা চাই না বা আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ চায় না। এবারও গাজায় যখন এই ভয়ঙ্কর নির্মমতা চলছে তখন কিন্তু প্রত্যেকের একটা ছিল যে এটা কি হলোকাস্টের কাছাকাছি গেল কিনা, গ্যাস চেম্বারের মতো ঘটনা আছে কিনা, পোড়ামাটি নীতি আছে কিনা, ওই হলোকাস্টকে একটা ইমেজ ধরে তারপর হচ্ছে আপনার প্রমাণ করতে হবে যে গাজা এবং গাজার ক্ষেত্রে অনেকে বলেছেন, ইসরায়েলি গবেষকদের মধ্যে যারা প্যালেস্টাইনের পক্ষে তারাও প্রমাণ করতে চেয়েছেন যে গাজায় মিনি হলোকাস্ট ঘটেছে। 2-1টা দেশ বাদে অন্য কোনো দেশকে যারা বড় বড় সব অপরাধ ঘটিয়েছে, এই ধরনের ম্যাসাকার করেছে, তাদেরকে আপনি জেনোসাইডের দায়ী করতে পারেন নাই। যে ইউরোপ, আমেরিকা, রাশিয়াকে জেনোসাইডের দায়ে দুষ্ট করছে, তারা কিন্তু ইসরায়েলকে কখনো বলবে না যে ইসরায়েল জেনোসাইড করছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠান সর্বস্ব এবং দলীয় প্রচারণার একটা উপলক্ষ হয়েছিল, সেখান থেকে বেরিয়ে এসে এবার আমরা সত্যিকার অর্থে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাংলাদেশের জনগণের রাষ্ট্র গঠনের সাথে বা রাষ্ট্র গঠনের কোন জায়গায় অবস্থান করছে এই দিবসগুলো, সেটা অনুধাবন করার এবং প্রয়োগ করার একটা উপলক্ষ আমাদের সামনে হাজির হয়েছে। তো সেখান থেকে আমি বাংলা একাডেমিকে ধন্যবাদ জানাবো যে এই আয়োজনটা তারা করেছেন, এবং যারা মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের শ্রদ্ধেয় সভাপতি মহোদয় এবং বাংলা একাডেমির মহাপরিচালক সহ আমার অন্য আলোচক এবং যিনি প্রবন্ধ পাঠ করলেন, সবাইকে আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি। সোহেল আহমদ দীর্ঘদিন যাবৎ তিনি এই কাজগুলো করছেন, জেনোসাইড, গণহত্যা, এগুলো নিয়ে, এই ডিসকোর্সগুলো নিয়ে তিনি তার মতো করে অনেকগুলো ইন্টারভেনশন তিনি করেছেন। আমার সৌভাগ্য হয়েছে সেই লেখাগুলো পড়ার, সেখান থেকে আমি কিছু কিছু তার অবস্থান জানি যে উনি কোন জায়গা থেকে, কোন পয়েন্ট অফ ভিউ থেকে তর্কগুলো করেন, এবং আওয়ামী লীগ যেভাবে গণহত্যাটাকে ব্যবহার করেছে তাদের নিজস্ব রাজনৈতিক স্বার্থে, এর বাইরে সত্যিকার অর্থে বাংলাদেশকে একটা ইনসাফ কিংবা সমতার একটা বাংলাদেশ গড়ার জন্য এই গণহত্যার বিষয়ক আলোচনা খুবই গুরুত্বপূর্ণ এই বিশেষত এই 24 সালের পরে। তো এখান থেকে আমি একটা জিনিস সবসময় আমার কাছে সমস্যাজনক মনে হয়েছে, এই বিশেষত আমি ওনার কথা এসেছে ফিলিস্তিন প্রসঙ্গে। ফিলিস্তিন নিয়ে একটা কাজ আমি করেছি ছোট পরিসরে, সেই কাজ করতে গিয়ে আমি জেনোসাইড নিয়ে সামান্য কিছু, সেটা সোহেল আহমদের মতো এত গভীর না হলেও সামান্য কিছু পড়াশোনা আমার করার সুযোগ হয়েছিল। যে আপনারা দেখেছেন যে ইসরায়েল যখন কিছুদিন আগে তাকে সাউথ আফ্রিকা যখন আন্তর্জাতিক অপরাধ আদালতে জেনোসাইডের দায়ে অভিযুক্ত করলো এবং সেটা নিয়ে যখন শুনানি হচ্ছিল, তখন কতগুলো অদ্ভুত জিনিস আমার, একদিকে আমি বইটা লিখছিলাম, আরেকদিকে এই অদ্ভুত দৃশ্য আমার চোখের সামনে আমি দেখছিলাম আর কি স্ক্রিনে। এটা হচ্ছে ধরুন আপনার সামনে এরকম বড় স্ক্রিনে দেখানো হচ্ছে যে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, একটা ধ্বংসস্তূপ, রাবল ছাড়া আর কিছু নাই। এদিকে আইসিসিতে তর্কটা হচ্ছে যে আদতে এখানে জেনোসাইড ঘটেছে কিনা, এটা হচ্ছে তর্ক। অ্যাবসার্ড এবং রূপকথার মতো মনে হবে আপনার কাছে যে একটা জনগোষ্ঠীকে শেষ করে দিয়ে ওই জনগোষ্ঠীকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে একটা অঞ্চলকে, কিন্তু আপনি আলোচনা করছেন যে এটাকে আমরা জেনোসাইড বলতে পারবো কিনা। তো ইসরায়েলের পক্ষ থেকে যেটা সোহেল বললেন এখানে, যে তারা প্রমাণ করার চেষ্টা করেছেন যে এটা আমরা জেনোসাইড করি নাই। কেন? কারণ আমাদের ওরকম কোনো ইন্টেন্ট নাই। তো জেনোসাইড সম্পর্কিত যে কোনো আলোচনায় এটা আমার কাছে প্রধান সমস্যা মনে হয়েছে, এবং এটা জেনোসাইডের অনেক স্কলারও আজকাল একমত হচ্ছেন। যেমন আমি একজনের কথা বলতে পারি, তিনি ডার্ক মোজেস, তার একটা খুব বিখ্যাত বই দ্য প্রবলেমস অফ জেনোসাইড, তিনি জেনোসাইড ধারণাটাকে খুবই প্রবলেমেটাইজ করছেন এবং দেখাচ্ছেন যে আমরা এই জেনোসাইডের উপর বেশি ফোকাস করতে গিয়ে সত্যিকার অর্থে এই যে জাস্টিসের কথা শেষ পর্যন্ত মুন্না শেষ করলেন কিন্তু ইনসাফ এবং বিচার দিয়ে, জেনোসাইডের উপর বেশি ফোকাস করতে গিয়ে আমরা বিচারটা হারিয়ে ফেলছে। কারণ আপনি শুধু প্রমাণ এবং অপ্রমাণের বিষয় হচ্ছে যেটা কি জেনোসাইড হবে কি জেনোসাইড হবে না, ইন্টেন্ট ছিল কি ইন্টেন্ট ছিল না, আমার কি জেনোসাইড করার নিয়ত ছিল কি ছিল না। আমি যখন যদি প্রমাণ করতে পারি, এবং প্রমাণ তো কতভাবে করা যায়, এটার সাথে আন্তর্জাতিক সম্পর্ক, পাওয়ার ইত্যাদি কতগুলো বিষয় জড়িত আছে। তো যদি প্রমাণ করা যায় যে আমি কাণ্ডটা ঘটিয়েছি কিন্তু আমার জেনোসাইড করার ইন্টেনশন ছিল না, তাহলে কিন্তু যেটা হবে যে এই যে ঘটনাটা আমি ঘটিয়েছি, যে বড় ধরনের অপরাধটা আমি করলাম, এই অপরাধ থেকে অলমোস্ট নিষ্কৃতি পাওয়া সহজ হয় এবং আলটিমেটলি যেটা হয় যে যারা ভিকটিম তারা বিচার পায় না। তো এখান থেকে ডার্ক মোজেস বলছিলেন যে এই যে জেনোসাইডকে ক্রাইম অফ অল ক্রাইমস, সকল অপরাধের সবচেয়ে বড় অপরাধ হিসেবে এবং একটা এক্সেপশনাল অপরাধ হিসেবে সংজ্ঞার মধ্যে যেটা বলা হয়েছে, এবং সেটা একটা বিশেষ প্রেক্ষাপট ছিল। আপনারা জানেন যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন হলোকাস্ট ঘটলো এবং নাৎসিদের যে বর্বরতা,
ওই বর্বরতার প্রেক্ষাপটেই আসলে এই একটা জেনোসাইড কনভেনশন হয়েছিল, এবং যারা স্টেট পার্টিস, যারা মানে যারা যে সকল রাষ্ট্র এটাতে ওই জেনোসাইড কনভেনশনে একমত হয়েছিলেন, তারা খুব সুচতুরভাবে নিশ্চিত করেছেন যেন ভবিষ্যতে, যেহেতু তারা তাদের নিজেদের জনগোষ্ঠীর সাথে এই কাজগুলো প্রায়ই করবেন, মানে এই কাজগুলো বলতে মাস অ্যানাইহিলেশন, গণহত্যা, কিংবা ধরেন একটা বড় আকারে খুন খারাপি, এগুলো যেহেতু তাদের করতে হবে, দমন পীড়ন যেহেতু করতে হবে, সুতরাং তারা এটা নিশ্চিত করেছেন যে পরবর্তীতে এটা যেন জেনোসাইড হিসেবে মানে তাদের যেন ওই দায়ে অভিযুক্ত না হয়। সংজ্ঞার মধ্যে ফাঁকফোকরগুলো আছে, এর মধ্যে একটা প্রধান ফাঁকফোকর হচ্ছে মিলিটারি ইন্টেনশন এবং জেনোসাইডাল ইন্টেনশন। যে আপনি যদি প্রমাণ করতে পারেন আপনার জেনোসাইড কাকে বলা হচ্ছে, ওই সংজ্ঞায় জেনোসাইড বলা হচ্ছে একটা কোনো গ্রুপকে আপনি ওই গ্রুপ হিসেবে চিহ্নিত করছেন, কোনো একটা বিশেষ অ্যাট্রিবিউট দ্বারা, কোনো একটা বিশেষ প্রবণতার দ্বারা চিহ্নিত করছেন, সেটা ধর্মের ভিত্তিতে হতে পারে, সেটা তার জাতের ভিত্তিতে হতে পারে, তার গায়ের রঙের ভিত্তিতে হতে পারে। একটা বড় আকারের গ্রুপকে যখন আপনি যে ওকে আমি এই ক্ষতিটা করছি কারণ সে ওই ইহুদি, আমি এই ক্ষতিটা করছি কারণ সে মুসলমান, আর কোনো কারণ নাই, অন্য কোনো বিবেচনা আমার নাই, আমি শুধু তাকে দেখতে পাচ্ছি না, তাকে ঘৃণা করছি, সে মুসলমান হিসেবে, সে মুসলমান, সে ইহুদি, কিংবা সে হিন্দু, কিংবা সে বাঙালি, এরকম শুধু যদি এই কারণ থাকে তাহলে এটাকে জেনোসাইড বলা যাবে। অন্য ক্ষেত্রে আমার যদি সিকিউরিটি পারপাস থাকে, আমি যদি দেখাতে পারি যে আমার একটা বড় সিকিউরিটি কনসার্ন ছিল এবং আমার সেলফ ডিফেন্সের প্রশ্ন ছিল, এবং এই সেলফ ডিফেন্সকে ভয়ঙ্করভাবে অপব্যবহার করা হয়, মানে বিশেষত ইসরায়েল এটার চূড়ান্ত পরাকাষ্ঠা দেখিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু সেটা জেনোসাইড হবে না, এবং স্টেট পার্টিসগুলো সেটা নিশ্চিত করেছে। তো এইখান থেকে হচ্ছে মানে আমরাও আমাদের এখানেও, যেমন আমি একটা জিনিস আপনারা নিশ্চয়ই জানেন যে, এবং এই জেনোসাইডের পারসেপশনের ক্ষেত্রে জেনোসাইড সংজ্ঞাটা কীভাবে পারসিভ করবো, এটার ক্ষেত্রে গ্লোবাল নর্থ এবং গ্লোবাল সাউথ, মানে গ্লোবাল সাউথ বলতে আমরা যারা একদা উপনিবেশিত ছিলাম, এদের মধ্যেও বিস্তর পার্থক্য আছে। যেমন এমএস সেজায়ারের সে বিখ্যাত কথাটার কথা আপনারা জানেন যে যখন হলোকাস্ট হলো এবং এটার পরে ইউরোপের বিবেক একেবারে হু হু করে উঠলো, তখন তিনি একটা কথা বলেছেন যে খুব সুন্দর কথা, যে এবং খুব নির্মম কথা, ফ্যাসিজম ইজ কলোনিয়ালিজম ইন ওয়ার্ডস, এরকম, যেটা আপনি আজকে জার্মানি যেটা তার নিজের জনগোষ্ঠীর সাথে করলো, ইহুদিদের সাথে, এই কাণ্ডটা তো ভাই তোমরা 200 বছর ধরে, শত শত বছর ধরে সারা পৃথিবীতে করে আসতেছো, এখন তোমরা এটা নিজের সাথে করছো। তো কলোনি এখন আপনি দেখবেন যে যারা, এবং গবেষকদের ক্ষেত্রেও, গবেষকরা কে কার পজিশনালিটি কোথায় তার উপরেও জেনোসাইড নিয়ে তর্ক বিতর্ক অনেকাংশেই নির্ভর করছে। যেমন আপনি যদি গ্লোবাল সাউথের একজন গবেষক হন, তাহলে আপনি জেনোসাইডের সংজ্ঞার মধ্যে কলোনিয়ালিজমকে অন্তর্ভুক্ত করতে চাইবেন, কিন্তু যদি আপনি একজন সাদা কিংবা শ্বেতাঙ্গ ইউরোপিয়ান গবেষক হন, তাহলে আপনি কিন্তু ওই যে হলোকাস্টকে একটা স্ট্যান্ডার্ড ধরে তারপর হচ্ছে জেনোসাইডের সংজ্ঞাটা তৈরি করা হয়। এবং আপনি দেখবেন এবারও গাজায় যখন এই ভয়ঙ্কর নির্মমতা চলছে, তখন কিন্তু প্রত্যেকের একটা মানে ইয়ে ছিল যে এটা কি হলোকাস্টের কাছাকাছি গেল কিনা, গ্যাস চেম্বারের মতো ঘটনা আছে কিনা, পোড়ামাটি নীতি আছে কিনা, ওই হলোকাস্টকে একটা ইমেজ ধরে তারপর হচ্ছে আপনার প্রমাণ করতে হবে যে গাজায়, এবং গাজার ক্ষেত্রে অনেকে বলেছেন, ইসরায়েলি গবেষকদের মধ্যে যারা মানে আপনার জায়নিস্ট না, যারা প্যালেস্টাইনের পক্ষে, তারাও প্রমাণ করতে চেয়েছেন যে গাজায় মিনি হলোকাস্ট ঘটেছে। আপনাকে হলোকাস্টের সাথেই এটাকে তুলনা করতে হবে, আদারওয়াইজ এটাকে জেনোসাইড বলা যাবে না, এরকম একটা বিষয় আছে। এবং এই কারণে আপনি দেখবেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে দুই একটা, এগুলো মুন্না আরও ভালো বলতে পারবে, কিন্তু দুই একটা দেশ বাদে অন্য কোনো দেশকে যারা বড় বড় সব অপরাধ ঘটিয়েছে, এই ধরনের মানে ম্যাসাকার করেছে, তাদেরকে আপনি জেনোসাইডের দায়ী করতে পারেন নাই। আমরা জেনোসাইড নিয়ে আমাদের দেশের মধ্যে, জেনোসাইড তো না, গণহত্যা, আমাদের দেশে গণহত্যা নিয়ে আমরা অনেক রাজনীতি নিজেদের মধ্যে করেছি, এবং এই যে গণহত্যা, আমাদের সাথে একটা গণহত্যা ঘটেছে, এবং এটার থেকে উৎসারিত যে মুক্তিযুদ্ধের চেতনা, এবং সেই মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে আওয়ামী লীগ যা করলো, এটা নিয়ে আমরা নিজেদের দেশের মধ্যে অনেক রাজনীতি করলাম, কিন্তু আমরা কিন্তু বৈশ্বিকভাবে আমাদের সাথে যে একটা জেনোসাইড ঘটেছে এটা আমরা এস্টাবলিশ করতে পারিনি। একটা ইন্টারন্যাশনাল ডকুমেন্ট নাই, বা জাতিসংঘের কাছ থেকে আমরা একটা ইন্টারন্যাশনাল ডকুমেন্ট আনতে পারিনি, একটা স্বীকৃতি আনতে পারিনি। আমরা সংখ্যার তর্কে গেছি, 3 লাখ, 30,000, 10,000 না 30 লাখ। কিন্তু জেনোসাইডের ক্ষেত্রে 500 লোককেও যদি মারা হয় সেটাও জেনোসাইড হতে পারে, 5 লক্ষ লোককে মারা গেলে সেটা জেনোসাইড নাও হতে পারে। গাজায় লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলবে, কিন্তু সেটা জেনোসাইড হবে না। অন্যদিকে 500 লোক যদি মানে ওইভাবে আপনি কায়দা করে খুন করতে পারেন, তাহলে সেটাকে জেনোসাইড বলা যাবে। ফলে সংখ্যা কিন্তু খুব ইম্পর্টেন্ট না জেনোসাইডের আলোচনার ক্ষেত্রে। এবং এটাই প্রবলেম যে অন্যান্য যে সকল অপরাধ আছে, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, ওয়ার ক্রাইম, এথনিক ক্লিনজিং, এই ধরনের বড় বড় অপরাধগুলো আসলে একদম সিম্পলি ঢাকা পড়ে যাচ্ছে এই আলোচনার মধ্যে। এই জন্য এখনকার যারা, কিন্তু ইন্টারন্যাশনাল লতে, যেটা মুন্না রাইটলি বলেছেন, যে ইন্টারন্যাশনাল লর মধ্যে, ইন্টারন্যাশনাল লয়ের যে পাবলিক পারসেপশন, সেখানে জেনোসাইডকে পাবলিক মনে করছে যে আমাকে জেনোসাইডের
মানে স্বীকৃতিটাই নিতে হবে, কারণ এটাই হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। কিন্তু অন্যান্য অপরাধগুলো সেই কারণে ওভারলুক করছে। আপনি যদি ফাঁসির ক্ষেত্রে কি হয় বাংলাদেশে, ফাঁসি যদি আপনি একজন আসামিকে ফাঁসির জন্য প্রমাণ করতে না পারেন, তাহলে অন্যান্য অপরাধও কিন্তু তার প্রমাণ হবে না, মানে সে কিন্তু এক ধরনের নিস্তার পাবে। জেনোসাইড প্রমাণ না হলে অন্যান্য অপরাধ প্রমাণ হবে না। এবং কিন্তু ইন্টারন্যাশনাল লতে কিন্তু আবার যদি একদম আইনের জায়গা থেকে ভাবি, যদি কোনো আইন বিশেষজ্ঞ থাকেন তারা আরও ভালো বলতে পারবেন, আইনের জায়গা থেকে যদি ভাবি সেখানে কিন্তু এই ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি আর জেনোসাইডে খুব বেশি পার্থক্য নাই। পার্থক্য আছে পাবলিক পারসেপশন। কিন্তু যদি প্রমাণ করা যায় যে আপনি ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি করেছেন, তাহলেও যে শাস্তি হওয়ার কথা জেনোসাইডও কিন্তু একই ধরনের শাস্তি হবে। কিন্তু এটা নিয়ে যে রাজনীতি, বাইরের রাজনীতি, সেই রাজনীতিতে হচ্ছে আপনার এই বিস্তর পার্থক্যটা ঘটে। এবং যারা বড় বড় অপরাধী, বিশেষত স্টেট যখন ইনভলভ থাকে, তখন সেখানে খুব বেশি আমরা সুবিধা করতে পারি না। মানে এটা দেখা গেছে পুরো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরের থেকে এটা আবার এটা রাজনীতি আছে। যেমন যে ইউরোপ, আমেরিকা, রাশিয়াকে জেনোসাইডের দায় দুষ্ট করছে, তারা কিন্তু ইসরায়েলকে কখনো দুষ্ট মানে বলবে না যে ইসরায়েল জেনোসাইড করছে। এই জিনিসগুলো আছে। তো সেইখান থেকে আমাদের জন্য মানে আমরা তো এই জেনোসাইডের সংজ্ঞা বদলের ক্ষেত্রে আমরা যেহেতু বাংলা ভাষায় চিন্তা করি এবং বাংলা ভাষায় লিখি, জেনোসাইডের এই আন্তর্জাতিক তর্কে আমরা কতটুকু কি মানে কন্ট্রিবিউট করতে পারবো আমরা জানি না। তবে সৌল আহমদ গত অন্তত 5-6 বছর যাবৎ জেনোসাইড নিয়ে যে সমস্ত লেখা লিখেছেন, আমি বিশ্বাস করি সেগুলো যদি ইংরেজিতে আমরা বহির্বিশ্বে হাজির করতে পারি, তাহলে তার একটা মানে জেনোসাইডের তর্কের মধ্যে আমরা একটা আলাদা জিনিস মানে কন্ট্রিবিউট করতে পারবো। যেমন গণহত্যা নিয়ে যদি বলি, যদি জেনোসাইড এবং গণহত্যাকে আলাদা করি, আমাদের এখানে 25 মার্চ থেকে পুরো 1971 সালে একটা বড় ধরনের গণহত্যা পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের যারা দোষর ছিল তারা ঘটালো। তাহলে এই গণহত্যার বিচার হতে হবে, এটা হচ্ছে একটা প্রশ্ন ছিল। এবং সেই বিচারকে এখানে যেভাবে অপব্যবহার করা হয়েছে, বিচারের নামে যেভাবে আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করলো, তাতে কিন্তু পুরোপুরি বিচার। এবং উনি এখানে অস্বীকারের যে প্রবণতার কথা বলেছেন, এই অস্বীকারের প্রবণতাটা কিন্তু আরও স্ট্রেংথেন করে এই ঘটনাগুলো। যখন আপনি একটা বিচারের ব্যাপারকে আপনার নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করলেন এবং ইনসাফের পথে বাধা দিলেন, তখন যারা এই অপরাধের সাথে যুক্ত কোনো না কোনোভাবে, তারা কিন্তু এখন বলতে পারবে যে আমাদের সাথে তো মানে আমাদেরকে এইভাবে মিসট্রায়াল করা হয়েছে এবং ঘটনাটা পুরোটাকে অস্বীকার করা যাবে কিংবা এটাকে লঘু করে দেখানো যাবে, এবং সেটাই ঘটেছে। কিন্তু আমরা গণহত্যার টার্মিনোলজিটা, যেমন এখানে সৈয়দ মিজার আছেন, তিনি তার একটা তর্ক আছে যে যদি আমাদের জায়গা থেকে আমরা বৈশ্বিক পর্যায়ে এইসব বিষয়ে কন্ট্রিবিউট করতে চাই, তাহলে সেকুলারিজম এবং ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজমের বাংলা আমরা ভুলভাবে ধর্মনিরপেক্ষতা করেছি। কিন্তু যদি আমরা আলাদা করতে পারি যে ধর্মনিরপেক্ষতা এবং সেকুলারিজম এক জিনিস না, এবং আমাদের এখান থেকে ইন্টারপ্রিটেশনটা কী হবে ধর্মনিরপেক্ষতার এই ভারতীয় উপমহাদেশে, তখন আমরা বৈশ্বিক এই পর্যায়ে এই ডিসকোর্সের মধ্যে একটা নতুন জিনিস কন্ট্রিবিউট করতে পারবো। একইভাবে আমি মনে করি যে গণহত্যা শব্দটাকেই যদি আমরা থিওরাইজ করি, আরও বড় করে তুলি, মানে এটার সীমাটাকে আরও বাড়িয়ে তুলি, তাহলে কিন্তু আমাদেরকে জেনোসাইডের তর্কের মধ্যে থাকতে হচ্ছে না। কারণ আমরা এটা আমি মনে করি যে সময় চলে গেছে, আমরা প্রমাণ করতে পারবো কি না যে এটা জেনোসাইড পাকিস্তান করেছে, কারণ এটা খুব সহজ না। জেনোসাইডের বিদ্যমান যে সংজ্ঞা, হয় জেনোসাইডের সংজ্ঞা পরিবর্তন করতে হবে, অনেক বড় আকারে সংজ্ঞায় সংস্কার করতে হবে, অথবা বিদ্যমান সংজ্ঞায় আপনি খুব বেশি তাকে দায়ী করতে পারবেন না। কিন্তু এটা তো সত্য যে এখানে পাকিস্তান সেনাবাহিনী ভয়ঙ্কর রকমের একটা গণহত্যা সংগঠিত করেছে, তাহলে সেইটার একটা জাস্টিস তো হওয়া উচিত ছিল। আমরা নিজেদের মধ্যে এত রাজনীতি করলাম, কিন্তু পাকিস্তানকে তো এর জন্য দায়ী করতে পারলাম না। পাকিস্তান আজও পর্যন্ত আমার যদ্দূর জানি আমি, তারা কিন্তু এর জন্য ক্ষমা চায় নাই। এবং এটা হয়েছে তার কারণ হচ্ছে আমরা এটার জন্য যতটুকু কেপেবল হওয়া উচিত ছিল, যতটুকু সক্ষম হওয়া উচিত ছিল এবং যতটুকু আমাদের আন্তর্জাতিক ভয়েস থাকা উচিত ছিল, সেটা আমরা করতে পারিনি। এবং এখনও পর্যন্ত জাতিসংঘের কাছ থেকে আমরা বড় ধরনের কোনো ডকুমেন্ট অর্জন করতে পারিনি এটা। কিন্তু 24-এর এখানে একটা আলাদা বিষয় আছে। 24-এর ক্ষেত্রেও দেখবেন যে এই যেটা সহুলও বললেন যে যেটা 24-এ আওয়ামী লীগ যে সংগঠিত করলো জুলাই মাসে, এটাকে জেনোসাইড অর্থে গণহত্যা বলা যাবে না হয়তো, কিন্তু আলাদা করে এটাকে গণহত্যা আমরা কিন্তু পলিটিক্যালি বলছি, যেমন গণহত্যাকারী শেখ হাসিনা, এইভাবে আমরা বলছি। এবং একটা মাস স্কেল, জাতিসংঘ বলছে যে এখানে 1400 মানুষকে হত্যা করা হয়েছে, সংখ্যাটা আরও বেশি হতে পারে। তো তার মানে এটা একটা মাস স্কেলের কিলিং এখানে সংগঠিত হয়েছে, এবং এটা রাইটলি আমরা গণহত্যা মানে বলতে পারি এবং আমরা বলছি। তাহলে এই গণহত্যার ক্ষেত্রে আমাদের একটা বড় সুবিধা হচ্ছে যে, যেটা বলে আমি আমার বক্তব্য শেষ করবো, সেটা হচ্ছে আমাদের একটা বড় মানে এখানে শক্তির জায়গা হলো যে জাতিসংঘ কিন্তু একটা রিপোর্ট পেশ করেছে, একটা রিপোর্ট এসেছে আমাদের এখানে তারা এসেছিলেন, তাদের টিম, মানবাধিকার টিম, এবং তারা একটা রিপোর্ট করেছে। আপনারা সেই রিপোর্ট যারা দেখেছেন তারা জানেন যে ওখানে ওনারা খুব পদ্ধতিগতভাবে বলেছেন যে বিশ্বাস করবার যৌক্তিক কারণ আছে যে বাংলাদেশে একটা জুলাই মাসে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, এটা ছিল তাদের শব্দ, যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, এবং এমন মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে যেটা আসলে যার অনেকগুলো বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে বা আন্তর্জাতিক আইন অনুযায়ী করা সম্ভব। তো এখন আমি
বিভিন্ন জায়গায় যখন আমি আলোচনা করার সুযোগ পাই তখন আমি প্রশ্নটা রাখি সরকারের কাছে, যে অবস্থা দেখতে পাচ্ছি বিচারের, হ্যাঁ, এবং এটাকে যেভাবে পলিটিসাইজ হচ্ছে এবং আরও নানা যে ধরনের জটিলতা, রাজনৈতিক জটিলতা বাংলাদেশে তৈরি হচ্ছে, বিচার ক্রমশ অনিশ্চিত হচ্ছে। জুলাই হত্যাকাণ্ড সহ আওয়ামী লীগের গত 15 বছরের বর্বরতার, সেই পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে শাপলা হত্যাকাণ্ড কিংবা গুম খুন ক্রসফায়ার সহ এই সর্বশেষ জুলাই হত্যাকাণ্ড, এগুলোর বিচার ক্রমশ অনিশ্চিত হয়ে পড়ছে এবং সমাজের রিফাইন্ড আওয়ামী লীগের আলোচনা চলে এসেছে। সো উইচ ইজ ভেরি আনফর্চুনেট। মানে আপনি এবং আমাদের এখানে মানে আমাদের এক ধরনের লিবারালিজম আছে, যেটা আমরা পশ্চিমের লিবারালিজমের অনুকরণ করতে গিয়ে শেষ পর্যন্ত পশ্চিমের লিবারালিজমের স্ট্যান্ডার্ডটাও মিট আপ করতে পারি নাই। যেমন হচ্ছে এই কথাটা শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তাহলে ক্ষতি কি, অসুবিধা কোথায়? জনগণ তো আওয়ামী লীগকে ভোট দেবে না, তাহলে জনগণের রায়ের উপরই তো আপনাদের নির্ভর করা উচিত। এখন আপনি ভেবে দেখেন যে জনগণ 5 অগাস্টে এত বড় একটা রায় দিল আওয়ামী লীগের বিরুদ্ধে, মানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায় নেমে যে রায় দিয়েছে, চেয়ে বড় রায় আপনি আবার চাচ্ছেন ভোটের, আমাকে নাকি ভোট দিয়ে প্রমাণ করতে হবে যে আওয়ামী লীগকে আমরা চাই না বা আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ চায় না। তো এইটা ঘটতে পারছে, কিন্তু আমাদের এই সহজ সত্যটা আমরা মানতে পারছি না। কারণ হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশের ইতিহাসের সাথে নিজেকে এমনভাবে জড়িয়েছে, সত্য মিথ্যা এমনভাবে নিজেকে সে মানে বিকৃতিটা এই মাত্রায় নিয়ে গেছে যে আমাদের সাহস হয় না এই কথাটা বলার যে আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল না, এটা একটা সন্ত্রাসী সংগঠন এবং ফ্যাসিস্ট সংগঠন, সে ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের মধ্যে নাই। সুতরাং আমি একটা অন্য বিরোধী দলকে যেভাবে বিচার করব, একটা বিচার মানে আমি বলতে যেভাবে আমি তাকে জাজ করব, তার সম্পর্কে আমার কনসিডারেশনগুলো যা হবে, আওয়ামী লীগ সম্পর্কে আমার কনসিডারেশন তা হবে না, কারণ সে এখন ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের মধ্যে নাই। একটা লোক আমাকে আপনারা যদি বলতে পারেন যে আপনারা পেয়েছেন সন্ধান, আমাকে বলেন যে গত 7 মাসে আওয়ামী লীগের একটা লোক, পাতি সমর্থক থেকে শুরু করে বড় নেতা, যারা বলেছে যে আওয়ামী লীগ ভুল করেছে, আওয়ামী লীগ অপরাধ করেছে এবং আওয়ামী লীগের শাস্তি হওয়া উচিত, এই কথা একটা লোক বলে না। তাহলে পৃথিবীতে তো এই ধরনের এক্সপেরিমেন্টগুলো তো অভাব নাই। আপনারা একটু দেখেন কোথায় কোথায় আফ্রিকায় এই ধরনের পরিস্থিতিগুলোতে কি ঘটেছে, যখন এই ধরনের একটা বড় ধরনের রাপচারের পরে সেখানে ট্রুথ কমিশন হয়েছে, সেখানে রিকনসিলিয়েশনের আলাপ হয়েছে, কিন্তু রিকনসিলিয়েশনের আগে তো আপনার দায় স্বীকার করার প্রশ্ন এসেছে। এই জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা সমাজ গেছে। এটাই ট্রানজিশনাল জাস্টিস। ট্রানজিশনাল জাস্টিসের অন্য কোনো অর্থ নাই। ট্রানজিশনাল জাস্টিসের অর্থ না যে আমরা ভুলে যাব যে কী করেছে তারা এবং আমরা বলবো যে ঠিক আছে ওরা যদি এখন ভালো হয়ে যায়, বা আমরা যদি মনে করি যে ওই শেখ পরিবার বাদে বাকিরা তারা আসুক, তারা এরকম করবে না, এভাবে হয় না। আওয়ামী লীগ যারা গত 15 বছর করেছে, তাদের মধ্যে যে লোকটা এই ক্রিমিনাল সিন্ডিকেটের একেবারে কোর মেম্বার আর যে লোকটা সাবের হোসেন চৌধুরী, তাদের মধ্যে পার্থক্য কোথায়? তারা তো দুজনই আওয়ামী লীগ করেছে এবং এই পুরো শক্তির সাথে জড়িত ছিল। তাহলে আপনাকে যদি আমরা রিকনসিলিয়েশন কোনো জিনিস ভাবি, তাহলে অবশ্যই আমাদেরকে বিচারের প্রশ্নটা সবার আগে দেখতে হবে। বিচারের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এবং এই জন্য আমি বারবার বলার চেষ্টা করি যে আমাদের উচিত এখনকার যে কন্ডিশন, পলিটিক্যাল পার্টিগুলোর যে অবস্থান, সরকারের যে দুর্বলতা এবং আমাদের বিচার বিভাগের যে সঙ্গীন অবস্থা, যারা একটা চুরির মামলা ঠিকমতো নিষ্পত্তি করতে পারে না, তারা এত বড় গণহত্যার বিচার করবে, এটা আমার বিশ্বাস হয় না। মানে বিচার করতে পারবে রাইটলি এবং কোনো ধরনের জুলুম করা ছাড়া, নতুন করে জুলুম করা ছাড়া, এটা আমার আস্থার সংকট আছে। তো আপনি যদি দেখেন আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনের মধ্যে পরিষ্কার বলা আছে যে কখন কখন আপনি আন্তর্জাতিক অপরাধ আদালতে যেতে পারেন। দুটো ক্ষেত্রে যেতে পারেন। একটা হচ্ছে যদি ওই স্টেট পার্টি অনাগ্রহী হয় যে আমি এই বিচারটা করতে চাই না, যেমন ইসরায়েলের ক্ষেত্রে আপনি আন্তর্জাতিক অপরাধ আদালতে যেতে পারেন, কারণ ইসরায়েল আগ্রহী না এইটার ক্ষেত্রে, মানে বিচারটা সুন্দর মতো করার ক্ষেত্রে। আরেকটা ক্ষেত্র হচ্ছে যদি আপনার সক্ষমতার ঘাটতি থাকে। তো আমি মনে করি যে আমাদের সিরিয়াস সক্ষমতার ঘাটতি আছে এই ধরনের জটিল এবং গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বিচার করার ক্ষেত্রে। সেই জন্য আমি মনে করি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে শরণাপন্ন হওয়া উচিত, যেটা এই প্রধান কৌশলী তাজুল ইসলাম সাহেবের যিনি উপদেষ্টা, টবি ক্যাটম্যান সম্ভবত ওনার নাম, উনিও কিন্তু একই কথা বলেছেন যে আমাদের এটা আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়া উচিত। এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে গেলে আপনি এখন তো সংস্কার না নির্বাচন, এই যে ইঁদুর রেস হচ্ছে, এর মধ্যে পড়তে হবে না। আমরা আমাদের এই সমস্ত ইঁদুর রেসিং করতে থাকি, কিন্তু বিচার জায়গায় থাকবে এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে হবে। তো সেইটা আমাদেরকে ভাবার বিষয় আছে। এবং গণহত্যার সংজ্ঞাটা আরও কীভাবে আমরা আমাদের আইনে, আমাদের ডোমেস্টিক লতে কিভাবে গণহত্যার সংজ্ঞাটাকে মানে পরিষ্কারভাবে বিধৃত করতে পারবো, সেটা জেনোসাইডের মানে একেবারে ইকুইভ্যালেন্ট হতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু গণহত্যাটাকে সংজ্ঞায়িত করা উচিত। এবং সেখানে এই যে জুলাই যে হত্যাকাণ্ড কিংবা আপনি এখানে শাপলা যে হত্যাকাণ্ড, এগুলোকে কেন গণহত্যা আমরা বলবো না? এগুলো অবশ্যই গণহত্যা। এইগুলো যেন আমরা ইনকর্পোরেট করতে পারি আওয়ামী লীগের বর্বরতাগুলোকে, কিংবা এর আগে অন্যান্য বা ভবিষ্যৎ যে সমস্ত আসন্ন বর্বরতা হতে পারে এই ধরনের ঘটনার ক্ষেত্রে, সেগুলো যেন আমরা আমাদের আইনের মধ্যে ধরতে পারি। রিসেন্টলি তো তারা এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তারা দলকে শাস্তি দেওয়ার বিধান বাতিল করে দিয়েছে। ক্যান ইউ ইমাজিন?
দলকে শাস্তি দেওয়ার বিধান তারা এখান থেকে বাতিল করে দিয়েছে, এবং হোয়ারেজ আমরা বলছি যে দল হিসেবে আওয়ামী লীগ অপরাধ করেছে, দল হিসেবে তার শাস্তি হতে হবে। তো এই জিনিসগুলো নিশ্চিত করার ক্ষেত্রে গণহত্যা বিষয়ক এই আলোচনা অনেক বেশি ভূমিকা রাখবে। এবং 71-এ মুক্তিযুদ্ধের সময়ে এখানে যে গণহত্যা সংগঠিত করেছে, যারা এর সাথে পাকিস্তান সেনাবাহিনী এটা করেছে এবং অন্য যারা জড়িত ছিল, তারা এটা নিয়ে যতই অস্বীকার করার চেষ্টা করুক না কেন, এটা নিয়ে আমাদের অবস্থান খুব পরিষ্কার যে মুক্তিযুদ্ধের আমাদের দেশের সাথে যে গণহত্যা ঘটেছে, আমাদের দেশ হওয়ার পেছনে এই গণহত্যার একটা অনেক বড় ভূমিকা ছিল। সুতরাং যারা এটা অস্বীকার করবে, আমরা তাদের ব্যাপারে আমাদের খুব পরিষ্কার অবস্থান যে তাদের সাথে কোনো ধরনের রিকনসিলিয়েশন হতে পারে না। আপনাকে আগে স্বীকার করতে হবে যে আপনি গণহত্যা করেছেন, তারপরে আমরা বলবো যে আপনার সাথে এই বিচার করার নামে অবিচার করা হয়েছে। যেখানে যেখানে মিসট্রায়াল হয়েছে সেটা আমরা স্বীকার করবো, সেটা আমরা বলবো, এবং সেই জন্য আওয়ামী লীগের শাস্তি হবে বা আওয়ামী লীগকে আমরা দায়ী করবো। কিন্তু আপনাকে বলতে হবে যে 71-এ আপনি এই অপরাধটা সংগঠিত করেছেন এবং অপরাধ করার ক্ষেত্রে আপনি ভূমিকা রেখেছেন, এই জন্য আপনি ক্ষমা প্রার্থী। এইটা যতক্ষণ পর্যন্ত যারা না বলবে তাদেরকে আমরা স্বাভাবিকভাবে, বাংলাদেশের জনগণ তাদেরকে সহজভাবে নেবে এরকম আমার কাছে মনে হয় না। তো এই বলে আমি শেষ করব। আমার কথাটা হয়তো একটু ছড়িয়ে গেছে, যেহেতু আমি এই বিষয়ে এক্সপার্ট না, কিন্তু আমি রাজনৈতিকভাবে এগুলো নিয়ে চিন্তা করি। সেখান থেকে আমার কাছে যেগুলো মনে হয়েছে আমি সেটা বললাম, যে আমাদের অনেক বেশি জেনোসাইডের উপর নির্ভর না করে গণহত্যা নিজস্ব সংজ্ঞা, আমাদের বাস্তবতা, নিজস্ব বাস্তবতা তৈরি করা দরকার। পাশাপাশি জেনোসাইডের সংজ্ঞা থেকে আমরা এক্সিস্টিং যে সংজ্ঞা আছে সেটা থেকে কতটুকু নিতে পারি, আর বা কতটুকু আমাদের গণহত্যার যে সংজ্ঞা আমরা তৈরি করব, সেখানে জেনোসাইডের সংজ্ঞাটাকে আরও কতটুকু আমরা সমৃদ্ধ করতে পারি বা বিস্তৃত করতে পারি, সেটা আমাদের ভাবা উচিত। আন্তর্জাতিক পরিসরে আমাদের যাওয়া উচিত। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমরা রাষ্ট্র হিসেবে দাঁড়াতে না পারার একটা বড় কারণ হচ্ছে আমরা আন্তর্জাতিক কমিউনিটির সাথে মিনিংফুলি কথা বলার মতো আমাদের সক্ষমতা তৈরি হয় না। এটা আমাদের নাই, এবং এটা আমাদের পিছিয়ে পড়ার অনেক বড় একটা কারণ। কিন্তু আমাদের কজটা যদি আমরা ভালোভাবে তুলে ধরতে না পারি, এটা কিছু কিছু হয়তো এখন বদলাচ্ছে কোনো ক্ষেত্রে, ভারতকে রেসপন্স করার ক্ষেত্রে, কিন্তু সেটা খুব মানডেন, খুব অল্প। আমাদের আরও গুছিয়ে আন্তর্জাতিকভাবে যোগ্য লোক তৈরি করা দরকার, যারা এইসব ব্যাপারে সিরিয়াসলি বৈশ্বিক ডিসকোর্সকে প্রভাবিত করতে পারবে, বৈশ্বিক ডিসকোর্সকে কন্ট্রিবিউট করতে পারবে। আবার যারা ইতিমধ্যেই আছেন তাদেরকেও খুঁজে বের করতে হবে সরকার এবং রাষ্ট্রকে, এবং তাদেরকে এই দায়িত্বগুলো দিতে হবে যেন তারা আবার প্রভাবিত করতে পারবে না সরকার এবং রাষ্ট্র, যে তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। এই জিনিসগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমরা যেটাকে আমরা বলছি ট্রানজিশনাল জাস্টিস। দেখেন, ট্রানজিশনাল জাস্টিস কথাটার মানে শুধু হত্যাকাণ্ডের বিচার করা না। ট্রানজিশনাল জাস্টিস মানে হচ্ছে, যেটার কথা মুন্না একটু ইঙ্গিত করেছেন, হিস্টোরিক্যাল ওন্ড ধরে ঘুরপাক। আমরা যদি এখন বিচার করতে না পারি, তাহলে আমরা একটা ঐতিহাসিক ক্ষতকে কেন্দ্র করে ঘুরতে থাকবো। এই 71 সালের মুক্তিযুদ্ধের পরে আওয়ামী লীগ এটাকে একটা ঐতিহাসিক ক্ষত বানিয়ে বারবার দেখিয়েছে, আমার ট্রমা আছে সুতরাং আমি যাই করব, সবই ঠিক। এখন যেন আমরা 24 সালের পরে একই জিনিস না করি। যদি আমরা বিচার এবং হিলিং প্রসেসটা নিশ্চিত করতে না পারি, নিরাময় যদি আমরা করতে না পারি, আমাদের যে ভয়ঙ্করভাবে আওয়ামী লীগ একটা ক্ষত তৈরি করেছে আমাদের মধ্যে, এটা নিরাময় যদি আমরা করার ক্ষেত্রে পিছিয়ে পড়ি, তাহলে কিন্তু ঐতিহাসিক ক্ষতকে কেন্দ্র করে পরে আমাদেরকেও ঘুরপাক খেতে হবে যে আমাদের সাথে এরকম হয়েছে, সুতরাং আমরা এখন যা করবো সবই ঠিক, আমরা ফ্যাসিবাদ করবো এটাও ঠিক, এরকম একটা জায়গা আমাদের থাকতে হবে। এই প্রশ্নগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই গণহত্যার বিচার, গণহত্যার সংজ্ঞা নিশ্চিত করা, কিংবা ট্রানজিশনাল জাস্টিসের ব্যাপারটা বোঝা। এটা তো আমি কি বলবো, এখানে বলে ট্রানজিশনাল জাস্টিস শব্দটা ব্যবহার করছি, কিন্তু আপনি বলেন এই সরকারের কারো মুখ থেকে গত 7 মাসে এই ধরনের কোনো শব্দ আপনারা শুনেছেন? তারা এই শব্দই কল্পনা করতে পারে না। এরকম কোনো শব্দ, এরকম কোনো আইডিয়া থাকতে পারে ট্রানজিশনাল জাস্টিস, এটা তারা কল্পনাই করতে পারে না। এটা এই সরকারকে আলাদা করে আমি দোষ দিচ্ছি না, এটা আমাদের জাতীয় স্ট্যান্ডার্ড। আমরা এখানে অবস্থান করি যে আমরা এই ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে সাউথ আফ্রিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশ গেল, কিন্তু আমরা এটার কথা চিন্তাই করতে পারি না। আমাদের চিন্তা হচ্ছে ইলেকশন দেন, ইলেকশনের বাইরে আমরা আর অন্য কিছু ভাবতে পারছি না। ইলেকশন তো বাংলাদেশে হবেই, কিন্তু এই জিনিসগুলোর কি হবে এবং কি নিশ্চয়তা আছে পরবর্তী নির্বাচিত সরকার এগুলো করবে? তারা তো পরিষ্কার করে এইসব ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার করছে না। তাহলে আমাদের যে ভেতরে যে ট্রমা এবং আশঙ্কা আছে, এটা আপনি আমাকে নিশ্চিত না করে কেন আমি পরবর্তী যে প্রক্রিয়াগুলো সামনে সেটার প্রতি আমি কেন কবুল করবো সেগুলোকে? আমার তো ভয় থাকবে। আপনি আমার ভয়কে দূর করেছেন, যে যারা এখানে অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আপনি রিফাইন্ড নামে যখন আনবেন, তারা আমাদের সাথে কি করবে, কি হতে পারে সম্ভাব্য, সেগুলোর ব্যাপারে যখন আপনি আমাকে আশ্বস্ত করতে পারবেন না পুরোপুরি, তখন তো আমার রিজার্ভেশন থাকবেই। এই রিজার্ভেশনগুলো বড় রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় যাওয়ার জন্য প্রচণ্ড রকমের অ্যাগ্রেসিভ হয়ে আছে, তারা বুঝতে চায় না। আমি আশা করবো যে আমাদের এই আলোচনাগুলো এখানে কন্ট্রিবিউট করবে এবং সরকার এগুলো আমলে নেবে, এবং আমাদের বিভিন্ন যে প্রতিষ্ঠান আছে তারা এই কাজগুলো এগিয়ে নেবে, আমাদেরকে গণহত্যার সংজ্ঞা প্রস্তুত করা সহ অন্যান্য যে কথাগুলো আমি বললাম সেগুলো তারা করবে, এইটা আমি আশাবাদ ব্যক্ত করছি। এবং বাংলা একাডেমিকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।